নমস্কার, স্বাগত সুমিস নিউ ভিডিওতে। ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অনেক দিন পর একটু সময় বার করে বকখালি ঘুরতে যাচ্ছি আমরা। বকখালি যাব কিভাবে? প্রথমে বকখালি যাওয়ার জন্য শিয়ালদা স্টেশন থেকে নামখানা লোকাল ট্রেন ধরতে হবে, যার ভাড়া 25 টাকা লাগবে। সময় 3 থেকে 3.5 ঘন্টা। লোকাল বাসেও যাওয়া যায়, আমরা যাচ্ছি ট্রেনে নামখানা স্টেশন উদ্দেশ্যে। নামখানা স্টেশনে নেমে টোটো ধরে যাব বকখালি। ভাড়া 40 থেকে 60 টাকা। আমাদের থেকে নেওয়া হয়েছিল 40 টাকা। টোটো ছাড়াও বাসেরও রাস্তা রয়েছে, বাস রাস্তায় যাওয়াটাও সহজ, কিন্তু আমরা টোটোয় গিয়েছিলাম। যেতে যেতে পথে পড়বে হাতানিয়া দোয়ানিয়া নদী। দৃশ্যপথ অসাধারণ। যখন ব্রিজটি তৈরি হয়নি তখন হুইসেল পেরিয়ে বকখালি যেতে হতো, আর এখন সরাসরি পৌঁছানো যায় বকখালি। নামখানা থেকে বকখালির দূরত্ব প্রায় 28 কিলোমিটার। এখানে আমার কর্তা কিছু টিফিন সেরে নিয়ে তারপরে আমরা এগিয়ে চললাম বকখালির উদ্দেশ্যে। 7 মাইল 10 মাইল বাজার পেরিয়ে চলে এলাম বকখালির সমুদ্র সৈকতে। অপূর্ব সুন্দর দৃশ্য। বকখালি আসার সময় যেহেতু আমরা টোটোয় এসেছিলাম, সেহেতু সেই টোটো কাকুর সাথেই কথা বলে আমরা আগে সাইট সিনের উদ্দেশ্যে রওনা হই। চাইলে তোমরা এখানে রেস্টও নিতে পারো। আমরা যেহেতু 1.5 দিনের জন্য এসেছিলাম, আমরা আগে সাইট সিন করে তারপর হোটেল বুক করব। সুন্দর এই দৃশ্য উপভোগ করতে করতে সাইট সিনের উদ্দেশ্যে রওনা হলাম। বকখালি থেকে 4টে সাইট সিন আছে ঘুরে দেখার জন্য। 1 হেনরি আইল্যান্ড, 2 বেনিফিশ, 3 কার্গিল সৈকত, 4 ফেজারগঞ্জ। 4টি সাইট দেখার জন্য টোটো ভাড়া পড়েছিল 300 টাকা। বকখালির গ্রামের রাস্তা ধরে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে প্রথম গন্তব্যস্থল এসে পৌঁছালাম হেনরি আইল্যান্ডে, যার প্রবেশ মূল্য মাথাপিছু 15 টাকা। গরমকালে মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত সকাল 6:30 থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, আর শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি সকাল 7টা থেকে বিকেল 4টে অবধি খোলা থাকে। গিয়ে টিকিট ঘর থেকে সেই টিকিট সংগ্রহ করে টোটোয় উঠে রওনা হলাম সবুজ দ্বীপ অর্থাৎ হেনরি আইল্যান্ডের উদ্দেশ্যে। এখানে সুন্দরভাবে বোটিং করারও অপশন আছে, কিন্তু আমরা যখন গেছিলাম বোটিং বন্ধ ছিল। মাঝে মাঝে দুদিকে এগুলো হলো মাছের ভেড়ি, আর এই ভেড়ি থেকে পশ্চিমবঙ্গ ফিশারির উদ্যোগে মাছ চাষ করা হয়। এখানেও থাকার ব্যবস্থা আছে। এই সুন্দরী কমপ্লেক্স অফিস থেকে রুম বুক করা যায়। এই রুমে আপনারা থাকতে পারবেন। ঘরগুলোর বিভিন্ন নাম আছে, হেতাল, গরান ইত্যাদি। জায়গাটাও বেশ সুন্দর সাজানো। এখানে আছে বাণী ওয়াচ টাওয়ার, এটা দেখতে কেউ ভুলবেন না। এখানে উঠে এই সবুজ ম্যানগ্রোভে ঘেরা দৃশ্যটি বঙ্গোপসাগরে অবস্থিত এই সবুজ দ্বীপকে করে তুলেছে আরো সুন্দর। ম্যানগ্রোভের মধ্যে দিয়ে কাঠের সেতু পেরিয়ে এগিয়ে চলেছি হেনরির মূল আকর্ষণ সমুদ্র সৈকতের দিকে। শহরের ওই একঘেয়ে কলকারখানার ধুলো ধোঁয়া থেকে পেরিয়ে এত সবুজের মধ্যে এসে মনখানি হয়ে গেল। খুব সুন্দর। ওই যে দূরে উনি যাচ্ছেন, উনি হলেন আমাদের টোটো কাকু। তারই পিছনে আমার এটা কর্তামশাইয়ের সঙ্গে তার খুব জমেছে গল্প। খুব সুন্দর করে গল্প করতে করতে কাকু আমাদের এখানের ইতিহাস সম্পর্কে সবকিছু জানিয়ে আমাদেরকে সমুদ্র সৈকতের সুন্দর দৃশ্য দেখানোর জন্য এগিয়ে নিয়ে চলেছে। এটা হলাম আমি। আমাকে বলেছে কাঠের ওপর দিয়ে যেতে। আমি তো এত ভয় পেয়ে রয়েছি যে আমি কি করব। ওরকমই কাঠের সেতু পেরিয়ে সৈকতের সমুদ্রের মিষ্টি হাওয়া পেতে না পেতেই বুঝতে পারলাম আমরা সমুদ্রের খুবই কাছাকাছি। আসার পর একটুখানি বললাম কাকুকে ছবি তুলে দিতে, কাকু আমাদের ছবিগুলো তুলে দিল। গাছের টানেলের মধ্য দিয়ে চলে এলাম হেনরি সমুদ্র সৈকত। হেনরির সমুদ্র শান্ত নিরিবিলি একটি সৈকত। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় এটি দেখার মতো, দারুণ উপভোগ করার। মনে রাখবেন এখানে চান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ এখানে চোরাবালির প্রভাব রয়েছে।
জোয়ারের সময় সমুদ্রের জল একেবারে সামনে চলে আসে। জোয়ারের পর এখানে সমুদ্রে ঝিনুক, কাঁকড়া দেখা মিলবে। বেশ কিছুটা সুন্দর সময় কাটিয়ে চলে এলাম কার্গিল সৈকত, আর এক নাম সানসেট বিচে। বকখালি বিকেল কাটানোর অপরূপ জায়গা, খুব ভালো লাগবে। বকখালির এই বিচ থেকে সূর্যাস্ত বেশ সুন্দরভাবে উপভোগ করা যায়। বকখালি এলে বিকেলটা এখানে কাটানোর চেষ্টা করো, ভালো লাগবে। বিকেলের সূর্যাস্ত উপভোগ করে চলে এলাম বকখালি বিচে সন্ধ্যেবেলা কাটাতে। বকখালির সন্ধ্যেটা বেশ জমজমাট। বকখালির বিচ মার্কেটে নানা রকমের জিনিস পাওয়া যায়। ঝিনুকের তৈরি পুতুল, পেনদানি, টুপি, মাদুর, আরো অনেক কিছু। বকখালি বিচে সন্ধ্যেতে বেশি ভালো লাগলো বাহারি আলোয় ফুটে ওঠা প্রচুর দোকান। একদিকে মাছের দোকান, অন্যদিকে আরো রকম খাবারের দোকান, ফুচকার দোকান, এগুলোই বেশি ভালো লাগলো। বকখালির মাছ বাজারে যে মাছগুলি পাওয়া যায় সেগুলি বেশ টাটকা এবং তাজা। ওনাদেরকে বললে ওনারা রান্নাও করে দেয়। বকখালি এলে এই সমুদ্র পাড়ের মাছ ভাজা অবশ্যই খেয়ে যাবেন, আশা করি ভালো লাগবে। ডিনার কি করবেন? রাতে ডিনার করার জন্য বকখালির বাস স্ট্যান্ডের কাছাকাছি অনেক হোটেল পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা আপনাদের মনের ইচ্ছে মতো যে কোনো কিছু খাবার অর্ডার করতে পারবেন। রুটি, তড়কা, মাছ, ভাত, চিকেন, বিরিয়ানি, অনেক কিছুই পাওয়া যায়। এছাড়াও পার্সেল করে আপনারা হোটেলে নিয়ে আসতে পারেন খাবার। এখানে আমরা মাছ ভাজা অর্ডার করেছিলাম, সেটি উনি তৈরি করে দিচ্ছেন। এবার বকখালি বিচকে টাটা বলে হোটেলে ফেরার পালা। রাত্রিরে খেয়ে দিয়ে ঘুমোতেও তো হবে, পরের দিন সকালে আরো সাইট সিন আছে। এটি বিচ থেকে ফেরার সময় দেখলাম প্রবেশ নিষিদ্ধ লেখা। এটাও একটি হোটেলের মতো। এখানে থাকার জন্য ছোট বড় বিশাল অনেক হোটেল পেয়ে যাবেন, কম দামি বেশি দামি। আমরা যে হোটেলে ছিলাম এটি হলো 500 টাকা রুম। হোটেলটা দেখে নেওয়া যাক। আমরা রুম ভাড়া নিয়েছিলাম একটু হোটেল পার্শ্ববর্তী জায়গা থেকে এগিয়ে এসে বিচ সংলগ্ন কাছাকাছি একটা ছোট্ট রুম। এটি যেহেতু নতুন তৈরি হচ্ছিল সেহেতু এটার এখনো নাম কিছু স্পেসিফিক করা ছিল না।
রাতের ডিনার সেরে ঘুমোতে গেলাম পরের দিনের সকালের আশায়। পরের দিন সকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বকখালি সমুদ্র। প্রথমেই যাব বনদেবী মন্দিরের উদ্দেশ্যে। সৈকতের বাম দিক বরাবর হেঁটে 8 থেকে 10 মিনিট হাঁটা পথ। বাম দিকে বিশাল ঝাউবন, একা একা এলে একটু ভয় লাগবে। এখানে এসে হতাশ হলাম। এসে দেখলাম পুরনো মন্দির আর নেই, আর অ্যালাউও করে না। কাজ চলছে নতুন মন্দিরে। সকালের ব্রেকফাস্ট সেরে এগিয়ে চললাম ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে। ফ্রেজারগঞ্জ বকখালি থেকে মাত্র 2 কিলোমিটার দূরের পথ। গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য মধুমায়া মাখা, বারবার মনে হয় যেন এই গ্রামে ফিরে আসি। ইনি টোটোটি দাঁড় করিয়ে বলছিলেন একটু এগিয়ে দেওয়া যাবে কিনা। টোটো কাকু বললেন যে না, এটা বুক করা টোটো, আমাদের কিছু উপায় ছিল না। যাক, স্বাধীনতার আগে ছোটলাট অ্যাংলো ফ্রেজারের প্রেমে পড়ে গিয়েছিল এই সৌন্দর্য সৈকতে। তখন এই জায়গার নাম ছিল নারায়ণীতলা। তারই নামান্তর হয়ে ফ্রেজারগঞ্জ নাম হয়। অ্যাংলো ফ্রেজার যে বাংলোটি নির্মাণ করেন সেটি এখন বর্তমানে অবস্থা খুব জরাজীর্ণ। সময়ের সাথে সাথে চলে যাচ্ছে সমুদ্রের গহ্বরে। এখানে কিছুটা সুন্দর সময় কাটিয়ে নিয়ে এবার রওনা দিলাম ফ্রেজারগঞ্জের ফিশিং হারবারের দিকে। কর্তামশাইকে এখানে জিজ্ঞাসা করা হয় যে গ্রামের দৃশ্য তার কেমন লাগছে। সে বলে অপূর্ব, খুবই সুন্দর। চলে এলাম ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার অর্থাৎ বেনিফিশ। এখানে প্রবেশ মূল্য মাথা পিছু 5 টাকা। এখানে সমুদ্র থেকে মাছ ধরে আনা হয়, তারপর বিভিন্ন রাজ্যে চলে যায় ফেরি হতে। চলুন আপনাদের ভেতরের জায়গাটাকে ঘুরে দেখাই। এই খাঁড়িটির ওয়ার্ডের নাম ছিল ক্রিক। একটি নৌকো এখান থেকে ছাড়া হয়, আর এখানে চলছে জাল, অর্থাৎ যেগুলো দিয়ে মাছ ধরা হয় সেটা নির্মাণের কাজ। এই মাছগুলি ফেরি হওয়ার জন্য প্যাকিং হচ্ছে, কিন্তু দেখুন কি তাজা মাছগুলো না, দেখেই কেমন একটা লোভ লাগছে। তাজা তরতাজা মাছগুলো দেখেই সকাল সকাল গরম ভাতের মাছ ভাজার কথা মনে পড়ে যাচ্ছে। এছাড়াও এখানের মূল আকর্ষণ জম্মুদ্বীপ। জম্মুদ্বীপও ঘুরে আসা যায় এখান থেকে। মাথা পিছু 150 টাকা ভাড়া লাগে। সময় সাপেক্ষ লাগে যেতে আসতে 1 থেকে 1.5 ঘন্টা। জম্মুদ্বীপে নামা নিষেধ আছে, তাই মুখের সামনে থেকেই ঘুরে আসতে হবে। আগে জম্মুদ্বীপে মানুষ বসতি ছিল, কিন্তু সরকারি নিষেধে জম্মুদ্বীপে বসবাস নিষিদ্ধ। সেখানে বাসিন্দারা স্থানান্তর করে নেয়। তারা সাধারণত পেশায় মাছ চাষ করে, মৎস্যজীবী তারা। এবার সেই মনে দুঃখ কষ্ট নিয়ে বাড়ি ফেরার পালা, বিদায় বেলা।
হোটেলে চেক আউটের টাইম ছিল 11টা। বকখালি দুদিনের ছুটি কাটানোর জন্য আপনারাও ঘুরে আসতে পারেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। বকখালি সংক্রান্ত কিছু তথ্য দিয়ে রাখি। এখানে বাস, অটো, টোটো যাই বুক করবেন না কেন সেগুলো একটু দাম দর করে নেবেন। চেক আউট করে আগে লাঞ্চ করে এবার ট্রেনে ওঠার পালা। আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, টাটা।